আলাইকুম। আমি ফাহমিদা ইয়াসমিন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজ মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, যার ইংরেজি নাম বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই পাঠটি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের এক বৈশ্বিক বিপর্যয়ে যদিও জীবনটা ঘরমুখী হয়ে গেছে, তারপরেও মানুষের জীবন কিন্তু থেমে নেই, এগিয়েই চলছে। এরপরে এর মাঝে আমাদের পড়াশোনাও এগিয়ে চলছে, আমাদের পড়াশোনাও থেমে নেই। এই জন্য আমাদের অবশ্যই সরকারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে অনলাইন ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের লেখাপড়াটাকে এগিয়ে নিতে পারছি। তোমাদের একটা জীবন শুরু হয়েছে, কলেজ জীবন, যেখানে তোমাদের অনেক আশা ছিল যে নতুন করে তোমরা একটা জীবনে পা দিয়েছো। হয়তোবা এটা কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ভালো হলে তোমরা অবশ্যই সেটা আনন্দটা উপভোগ করতে পারবে। তবে আমরা যেভাবেই আছি সেভাবেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা, এটি হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের একটি বিষয়। 6টি বিষয় আমাদের পড়তে হয়, তার মধ্যে একটি বিষয়। এর প্রথম পত্র আমরা আজকে আলোচনা করব। এই প্রথম পত্রের মধ্যে আমাদের সর্বমোট 12টি অধ্যায় আছে। 12টি অধ্যায় আমাদের কিছু অংশ করে ভাগ করা হবে, যা তোমাদের নির্দিষ্ট কিছু পরীক্ষার মাধ্যমে দিয়ে উত্তীর্ণ হতে হবে। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ব্যবসায়িক মৌলিক ধারণা। আমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ব্যবসায়িক মৌলিক ধারণা, যেখানে আমাদের কিছু তথ্য জানতে হবে। আমাদের এগুলো পড়ার জন্য অবশ্যই একটি বই আছে। বাজারে আমরা অনেক লেখকের বই পাবো, তাদের মধ্যে যে কোনো একজন লেখকের বই, যেটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসে আলোকে রচিত থাকবে, সেটি নিলেই আমরা ওটির মাধ্যমেই আমাদের সিলেবাসটা কভার করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাদের এই বইটির মধ্যে কিছু বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু অধ্যায় দেওয়া আছে। অধ্যায় হচ্ছে মোট 12টি অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় সম্ভবত 5টি অধ্যায় থাকবে, যেগুলো হচ্ছে ব্যবসায়িক মৌলিক ধারণা, ব্যবসায়িক পরিবেশ, একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসা। এই 5টি অধ্যায় মিলে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা সংগঠিত হবে। আচ্ছা, আমাদের ব্যবসায়িক মৌলিক ধারণা, এই অধ্যায়টি থেকে কি কি ধারণা নিতে হবে সেটি আমাদের একটি সূচিপত্রের মাধ্যমে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায় ক্রমোন্নতির স্তর সমূহ। এই সূচিপত্রটা বোর্ড কর্তৃক নির্ধারিত। আমরা এই সূচিপত্রের মাধ্যমেই সামনে এগোনোর চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রথম যে ধারণাটি, সেটি হচ্ছে ব্যবসায়ের ধারণা। ব্যবসায় হচ্ছে বিজনেস। ব্যবসায় মানে কি? এই বিজনেস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিজনেস। এই বিজনেসের আক্ষরিক অর্থ being busy, অর্থাৎ ব্যস্ত। ব্যবসায় বিজনেস শব্দটি ল্যাটিন শব্দ বিজনেস থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে বিং বিজি,
বিজি অর্থাৎ ব্যস্ত থাকা। তাহলে ব্যবসায় মানে হচ্ছে ব্যস্ত থাকা। তবে ব্যবসা বলতে কাকে বোঝায়? ব্যবসা হতে হলে অবশ্যই সেটাকে হতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সকল প্রকার বৈধ অর্জন। ব্যবসায় তাহলে আমরা ব্যবসায় সম্পর্কে জানতে গেলে আমাদের সর্বপ্রথম বোঝা যাচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো কাজ সেটা যদি আমাদের যে সেই দেশের আইন অনুযায়ী বৈধ হয় তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলতে পারি, অন্যথায় তাকে ব্যবসায় বলা যাবে না। যেমন আমি যদি একটি ড্রেস কিনি, আজকে আমি কিনলাম, আমার পছন্দ হলো না, আরেকজন কিনলাম ১,৫০০ টাকা দিয়ে, আরেকজনকে বললাম যে আমার ভালো লাগছে না, তুমি নিলে নিতে পারো। তাকে বললাম দাম কত, বললো যে ২,০০০ টাকা। আমি বললাম ২,০০০ টাকা, তাকে আমি ড্রেসটা বিক্রি করলাম। এখানে কিন্তু আমার একটা মুনাফা হলো, কত টাকা হলো? ৫০০ টাকা। কিন্তু এটাকে ব্যবসায় বলা যাবে না, কারণ এটা যদিও মুনাফা আছে তারপরেও কিন্তু এটা ব্যবসা বলা যাবে না, কারণ আমি এই কাজটা একবার করেছি, বারবার করবো না। আর যদি আমি বারবার করি সেটাকে আমি ব্যবসা বলতে পারবো। আর সেটার মধ্যে মুনাফা অর্জনের আমার কাজটার মধ্যে কিন্তু মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য ছিল, তারপরেও সেটাকে ব্যবসায় বলা গেল না, কারণ এর মধ্যে পৌনঃপুনিকতা একটা ব্যাপার থাকতে হবে, যেন আমি এই কাজটা বারবার করতে পারি, তাহলে এটাকে ব্যবসা বলতে পারবো, না হলে ব্যবসা বলতে পারবো না। আর সেটার মধ্যে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, আর ব্যবসায়ের একটা বৃহৎ আমরা সংজ্ঞা করতে পারি, ব্যাপক সংজ্ঞা। ব্যাপক অর্থে বলতে গেলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ আহরণ, প্রক্রিয়াজাতকরণ, ভোক্তাদের ব্যবহারের জন্য সেটাকে উপযোগী করে বৈধভাবে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাহাকে ব্যবসায় বলা যায়। তার মানে একটা ব্যবসায় হতে হলে সেখানে আমাদের কি করতে হচ্ছে? প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করে সেটাকে প্রক্রিয়াজাত করার পরে ভোক্তাদের ব্যবহারের উপযোগী করে উৎপাদন করতে হবে, তারপর সেটাকে বাজারজাতকরণের মাধ্যমে যত প্রকার কাজ আছে অবশ্যই অর্থনৈতিক হতে হবে এবং বৈধভাবে হতে হবে, তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলতে পারবো। আচ্ছা, আমাদের প্রতিটা ক্লাসে যেমন আমাদের এখন সৃজনশীল, আমাদের প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, প্রশ্নটা এমন ভাবে হয় সেটা হচ্ছে সৃজনশীল। সৃজনশীল অর্থ কি? সৃজনশীল অর্থ হচ্ছে সৃজনশীলের দুইটি পার্ট, একটা হলো ব্যাখ্যামূলক আর একটা হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা। ব্যাখ্যামূলক বলতে উদ্দীপক ভিত্তিক। উদ্দীপক ভিত্তিক বলতে কি বোঝাচ্ছে? আমার উদ্দীপক ভিত্তিক আমার প্রশ্ন থাকবে মোট 11টি, আমাকে উত্তর দিতে হবে কয়টি? 7টি। আমরা অনেকেই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি কমপ্লিট করে এসেছি, যারা করছি তাদের মধ্যে তাদেরও ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এই বইটি প্রথমে ছিল, এটা তারা পাঠ্য করে এসেছে। আর যারা পড়েনি তাদের জন্য বলছি, আমাদের মোট উদ্দীপক ভিত্তিক প্রশ্ন থাকবে মোট 11টি, উত্তর দিতে হবে 7টি। আমাদের কিন্তু অধ্যায় হচ্ছে মোট 12টি, তার মানে আমাদের 12টি অধ্যায়ের মধ্যে আমরা বলতে গেলে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন আমরা কমন পাবো ইনশাআল্লাহ। এখন এই 12টি অধ্যায়ের মধ্যে আমাদের তাই বলে কি আমরা বাছাই করে যে কোনো 7টি অধ্যায় পড়বো? তাহলে হবে না, কারণ আমাদের এর মধ্যেও কিন্তু আছে বহু নির্বাচনী অভিক্ষা। যেটা প্রতিটা চ্যাপ্টার থেকে নিম্নে 2টি আসবে, এরপরে তো কিছু আমাদের নিজেদের ভিত্তি করে আসবে, যেমন 30টি প্রশ্ন 1 নম্বর উত্তর করে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে, বহু নির্বাচনী অভিক্ষা। এর মধ্যে তাহলে আমাদের বাছাই করে কোনো চ্যাপ্টার
করার মতো কোনো উপায় নেই। আর আমি যদি নিয়মিত ক্লাস না করি তাহলে এই যে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে অনেক কষ্টদায়ক হবে। কিভাবে? কারণ আমি যদি ক্লাসে মনোযোগী হই এবং ক্লাস যদি করতে পারি তাহলে আমার ক্লাসের উপর ভিত্তি করে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। আর ক্লাসের মধ্যেই দেখা যাবে যে এই বহু নির্বাচনী অভিজ্ঞতা, একটু আগে আমরা বিজনেস শব্দটি কোথা থেকে এসেছে এবং এর আক্ষরিক অর্থ কি এগুলো সম্পর্কে জানলাম। এগুলো যদি আমার বহু নির্বাচনী অভিজ্ঞতায় আসে তাহলে আমি অবশ্যই এটার উত্তর সহজে দিতে পারবো। তাহলে আমি কোথা থেকে শিখলাম? এটা ক্লাসে শিখলাম এবং এই সম্পর্কে আমার অবশ্যই বইয়ের ধারণা এর সাথে ক্লাসেরও মনোযোগী অবশ্যই হতে হবে। আচ্ছা, আমাদের ব্যবসায়িক ধারণা সম্পর্কে কিছুটা ধারণা হলেও এর মধ্যে আমাদের দ্বিতীয় যে পার্টটি আছে সেটা হলো ব্যবসায়িক ক্রমোন্নতির স্তরসমূহ এবং তৃতীয় পার্টটি হচ্ছে ব্যবসায়িক ক্রমবিকাশের প্রভাবসমূহ। আমরা এই দুটো পড়ার আগে আমরা যেহেতু ব্যবসায় সম্পর্কে ধারণা নিলাম সেহেতু আমাদের ব্যবসায়িক বৈশিষ্ট্যটা আমরা একটু পড়ব, তারপরে হচ্ছে ওগুলো সম্পর্কে জানবো। ব্যবসায়িক বৈশিষ্ট্য, তোমাদের যে কোনো একজন লেখক যেটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাস কভার করবে সেই বইটি পড়লেই যথেষ্ট। তবে আমাদের কলেজ থেকে তোমাদের নির্দিষ্ট কয়েকটি বইয়ের নাম দিয়ে দিবে, যেহেতু একসাথে ক্লাস করবে সেহেতু আমার মনে হয় একই রকম বই হলে তোমাদের জন্য সুবিধা হয়। তাই আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব বইগুলোর নাম তোমাদের সামনে উপস্থাপন করা। তোমরা সংগ্রহ করে নিয়ে আপাতত বইগুলো বাসায় দেখার চেষ্টা করবে। আচ্ছা, আমরা ব্যবসায়িক বৈশিষ্ট্য সম্পর্কে আজকে জানবো। ব্যবসায়িক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যতেই হতে হবে মুনাফা অর্জনের জন্য। বলছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্য বলতে কি বোঝায়? যে কোনো কাজ, আমি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, যেমন আমার প্রতিনিয়ত রাস্তায় হাঁটতে যেতে হতে পারে, আমার বাসার নিয়মিত কোনো কাজ থাকে সেগুলো আমি ব্যস্ত থাকতে পারি। তবে সব কাজকেই কিন্তু আমি ব্যবসা বলতে পারি না। ব্যস্ত থাকলেই যে ব্যবসা সেটাও না। তাহলে আমার কি থাকতে হবে? সর্বপ্রথম আমার যে উদ্দেশ্যটা থাকতে হবে সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। আমার যদি কোনো কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটা বৈধ এবং অর্থনৈতিক হয়ে থাকে তাহলে আমি তাকে ব্যবসা বলতে পারবো, না হলে কিন্তু তাকে ব্যবসা বলা যাবে না। তাহলে ব্যবসায়ের বৈশিষ্ট্য প্রথম উদ্দেশ্যটাই হতে হবে কি? মুনাফা অর্জন। দ্বিতীয় হচ্ছে আইনগত বৈধতা। আমি বারবার করে বলেছি যে আমাদের ব্যবসা হতে হলে অবশ্যই সেটা আইনের মাধ্যমে বৈধ হতে হবে। যদি আমি বৈধ কোনো কাজ না করি, অবৈধ কোনো কাজ করে থাকি যেটা আমাদের বাংলাদেশের আইনে বৈধ না, সেটা কখনোই ব্যবসায় হতে পারে না। তাহলে আমাদের দ্বিতীয়টা হচ্ছে কি? আইনগত বৈধতা। 3 নাম্বার পুঁজির সংস্থান। পুঁজির সংস্থান বলতে কি বোঝায়? আমি একটা ব্যবসা শুরু করবো, সেখানে আমার কিছু পুঁজি লাগে। পুঁজি মানে কি? মূলধন। মূলধন বিনিয়োগ করার মাধ্যমে আমি সেটা কি করবো? ব্যবসায় পরিচালনা করতে পারবো। আমি যদি সেখানে কোনো মূলধন বিনিয়োগ না করি তাহলে আমি কি কোনো কার্যক্রম অর্থের বিনিময় ছাড়া করা সম্ভব না। অবশ্যই আমাকে সেটার কারণে পুঁজি সংস্থান মানে মূলধনের ব্যবস্থা করতে হবে এবং সেটার মাধ্যমে লেনদেনের মাধ্যমে এই ব্যবসায় পরিচালনা কাজ করতে হবে। লেনদেনের পৌনঃপুনিকতা। লেনদেনের পৌনঃপুনিকতা বলতে আমি একটু আগে বুঝেছি যে আমি যদি
একদিনের জন্য একটা ব্যবসা কাজ করি, যেমন আমি বললাম যে আমরা একটা ড্রেস কিনে নিয়ে আসলাম, সেটা অন্যের কাছে পছন্দ হলো না, বিক্রি করে দিলাম, সেটা কিন্তু আমার ব্যবসা হলো না, কারণ সেখানে আমার কিছু লাভ হলো কিন্তু ব্যবসা হলো না। কিভাবে? কারণ আমি একটা কাজ বারবার করছি না। তাহলে অবশ্যই যে যারা ব্যবসা করবে তাদের ওই লেনদেনটা বা ওই কার্যক্রমটা তাহলে অবশ্যই বারবার হতে হবে। যেমন একটা মুদির দোকানে প্রতিদিনই চাল ডাল বিক্রি করা হয়, এখন একদিন মুদির দোকানি যদি বলে যে আমি বছরে একদিন শুধু দোকানটা খুলবো আর বিক্রি করব, তাহলে কি তাকে আমরা ব্যবসা বলতে পারবো? যে না, সে একদিন দোকানটা খুললো, খুলে বন্ধ করে দিল, আর তার কোনো কার্যক্রম সে পরিচালনা করলো না, তাহলে সেটাকে আর ব্যবসায় বলা যাচ্ছে না। তাহলে অবশ্যই লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, তাহলে তাকে আমরা ব্যবসায় বলতে পারবো, না হলে ব্যবসায় বলা যাবে না। ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই আমাদের কিছু ঝুঁকি থাকে এবং অনিশ্চয়তার মাঝেই আমাদেরকে এই ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে হয়। কারণ আমি যদি ঝুঁকি না নিই তাহলে কিন্তু সামনে কিভাবে বুঝবো যে আমার মুনাফা হবে কি, আমার মুনাফা হবে এই চিন্তা করেই তো আমি ব্যবসায় নামতে পারবো না। কারণ প্রাকৃতিক অনেক বিপর্যয় আছে, তারপরে দেখা যায় যে ঝড় বন্যা বাদল, এগুলোর মধ্যে কিন্তু অনেক ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তারপর এই ঝুঁকির মধ্যে, অনিশ্চয়তার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা মুনাফা অর্জন করতে পারবো। ওই অবস্থাগুলো মোকাবেলা করেই মুনাফা অর্জনের দিকে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। সে কারণে ঝুঁকি এবং অনিশ্চয়তার প্রত্যেকটা ব্যবসায়ের একটি উদ্দেশ্য, মৌলিক ব্যবসায়ের বৈশিষ্ট্য থাকে যে ঝুঁকি এবং অনিশ্চয়তার মাঝে আমাদের ব্যবসা পরিচালনা করাটাও হচ্ছে একটা ব্যবসায়ের বৈশিষ্ট্য। উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে পয়েন্টগুলো লিখে দিচ্ছি, কারণে তোমাদের দেখা যাবে বেশিরভাগ ছাত্রীর কাছেই আজকে বইটি নেই, তোমাদের বইটি নাই, সেই বিধায় আমি তোমাদেরকে পয়েন্টগুলো লিখে দিচ্ছি। তোমাদের যদি সংগ্রহ করতে ইচ্ছে করে তোমরা তাহলে লিখে রাখো, অথবা তোমাদের যদি বই থাকে তাহলে যখন তোমরা বই নিয়ে ফেলবে তখন আমার প্রয়োজন পড়বে না যে বোর্ডে লিখে দেবো, বলে দিলেও তোমরা সেটা দেখে করতে পারবে। আর আজকে আমি প্রথম দিন ভাবছি যে তোমাদের অনেকের কাছেই বইটা এখনো সংগ্রহ করতে পারো নাই, সেই জন্য তোমাদের সুবিধার্থেই আমি আজকে লিখে দিচ্ছি, তোমরা একটু ইচ্ছে বলে লিখো। এখন কথা হচ্ছে কি 6 নম্বর, উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি। উপযোগ ও উদ্বৃত্ত সৃষ্টি। অবশ্যই প্রতিটি ব্যবসার একটি চিন্তাই থাকে যে আমি আমার কিছু উপযোগ করব এবং সেটার মধ্যে উদ্বৃত্ত সৃষ্টি করব। এ কারণেই কিন্তু মানুষ ব্যবসায় পরিচালনার একটি কাজ শুরু করে থাকে। তারপর হচ্ছে পূর্বানুমান। পূর্বানুমান বলতে কি বোঝায়? পূর্বানুমান বলতে হলো আমি আজকে বসে আগামী দিনের চিন্তাটা যেন করতে পারি যে আগামী দিন আসলে কি হতে পারে, সেটা চিন্তা করে আমাকে ব্যবসায় পরিচালনা করতে হবে। কারণ আমাদের বৈশ্বিক যে অবস্থা, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, সেগুলোর উপর যদি বিচার বিশ্লেষণ করে আমার এতটুকু চিন্তাধারা না থাকে যে আমি কালকে আমার কি হবে, কালকে চিন্তাটা যদি আমি না করে একটু ব্যবসা শুরু করি, তাহলে কি হবে যে আমি সকলের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। কারণ যুগটা হচ্ছে অনেক বেশি এগিয়ে গেছে, তাদের সাথে সকলের সাথে এগিয়ে চলতে গেলে আবার কি করতে হবে, পূর্বানুমান চিন্তা করতে হবে যে আসলে কি হতে পারে, তার সাথে সংযুক্তি রেখে আমার সামনে এগিয়ে যাওয়ার চিন্তাটাই হচ্ছে কি পূর্বানুমান। পরিবর্তনশীলতা ও নমনীয়তা। পরিবর্তনশীলতা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনশীলতার সাথে যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারি বা আমার নিজের প্রতিষ্ঠানের অবস্থা পরিবর্তন করতে না পারি, তাহলে আমার বাজারে টিকে থাকা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তাই যেমন আমাদের আজকে
বাজারে কোন জিনিসটা বেশি চলছে সেটার উপর ভিত্তি করে আমার অবশ্যই ব্যবসায় কি রকম চলছে, কিভাবে কোনটা চলছে, যেটা আমি নিয়ে আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা উন্নতির দিকে যেতে পারবে, সেটাই হচ্ছে পরিবর্তন। এবং সেটাই নমনীয়তা, মানে পরিবর্তনের সাথে আমি যেন খাপ খাওয়াতে পারি, সেটাই হচ্ছে নমনীয়তা। এটি পরিবর্তন এবং নমনীয়তার অবশ্যই হচ্ছে মানিয়ে নিয়ে আমার ব্যবসা পরিচালনা করতে হবে, যেটা হলো ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। কর্মের স্বাধীনতা বা মুক্ত পেশা। আমাদের ব্যবসাটি হচ্ছে একটি মুক্ত পেশা। এই মুক্ত পেশা হওয়ার কারণে অনেকেই কিন্তু এই ব্যবসার দিকেই ঝুঁকে গেছে বর্তমান অবস্থায়। কারণ কেউ অন্যের অধীনে এখন আর বেশিরভাগ মানুষই কাজ করতে চায় না, তারা চায় একটু স্বাধীনভাবে নিজের একটি পেশা নির্বাচন করতে। আর যারা স্বাধীনভাবে নির্বাচন করতে চায় তাদের মুক্ত পেশা হিসেবে ব্যবসাটা অন্যতম একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। এগুলো হলো ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, আর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেবা প্রদানের ব্যবসার মাধ্যমে অবশ্যই আমরা কিছু সেবা দিয়ে থাকি। সেই সেবা প্রদানের মনোভাব যদি আমাদের না থাকে তাহলে আমরা সেটাকে সহজে ব্যবসা বলতে পারবো না। অবশ্যই সবারই সেবা প্রদানের মনোভাব থাকতে হবে। এটা সেবার মনোভাবটা নিয়ে আমাদের ব্যবসায় পরিচালনা করতে হবে। এটা হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য কয়টি জানলাম? এরা আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমাদের মূল বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য, আইনগত বৈধতা, পুঁজির সংস্থান, লেনদেনের পৌনঃপুনিকতা, ঝুঁকি ও অনিশ্চয়তা, উপযোগ উদ্বৃত্ত সৃষ্টি, পূর্বানুমান, পরিবর্তনশীলতা ও নমনীয়তা, মুক্ত পেশা, সেবা প্রদানের মনোভাব। তাহলে আমরা আজকে শিখলাম ব্যবসায় বলতে আমরা কি বুঝি, ব্যবসায় কি এবং ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা যখন ব্যবসার সংজ্ঞা জানলাম, সংজ্ঞার সাথে বৈশিষ্ট্যটার অনেক মিল ছিল সংজ্ঞাটার সাথে, তাই আমরা বৈশিষ্ট্যটাই আগে জানার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর যদি তোমাদের এটি মনে করো যে ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখবে তাহলে লিখে রাখতে পারো। মুছে দিলাম। আমি আগেও বলেছি আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা সৃজনশীল, কারণ সৃজনশীলে আমাদের দুইটি পার্ট, একটা হচ্ছে উদ্দীপক ভিত্তিক এবং দুই নম্বর হচ্ছে বহু নির্বাচনী অভিজ্ঞতা। তাহলে আমাদের যখন অবশ্যই উদ্দীপক ভিত্তিক যেগুলো প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে কিন্তু দুইটি প্রশ্ন, যেমন উদ্দীপক ভিত্তিক প্রশ্নটাকে চারটি ভাগে ভাগ করা হয়, ক খ গ ঘ। ক খ, ক এবং খ এই প্রশ্ন দুটি আমরা সবসময়ই বই থেকেই কমন পাবো। এবং 1 এবং 2, 1 নম্বরের প্রশ্ন কতে থাকে 1 মার্ক এবং খতে থাকে 2 মার্ক। তাহলে আমরা এই 3 মার্কের উত্তর আমরা সবসময় বইয়ের মধ্যে থেকেই পাবো। কিন্তু গ এবং ঘ এগুলোর জন্য অবশ্যই আমাদের অনেক ধারণা রাখতে হবে। এই ধারণাগুলো আমরা কিভাবে নিব? অবশ্যই নিয়মিত ক্লাসের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে, বিভিন্ন তথ্যভিত্তিক অনুষ্ঠান দেখার মাধ্যমে, পেপার পত্রিকা পড়ার মাধ্যমে এই অর্জনগুলো আমাদের করতে হবে। অবশ্যই আমাদের ইচ্ছা যে আমরা একটা ভালো ফলাফল করব। যদি ভালো ফলাফলের উদ্দেশ্য থাকে তাহলে প্রথম থেকে আমাদের এই ধারণাগুলো নিতে হবে, না হলে কিন্তু আমরা সামনে এগোতে খুব কষ্ট হয়ে যাবে, একটা ভালো ফলাফল পেতে কষ্ট হবে। যদিও আমাদের সময় এসএসসি থেকে এইচএসসিতে অনেক কম, কারণ আমরা এসএসসিতে যখন পড়াশোনা করেছি একটি বই, দেখা যায় আমরা 2 বছর ধরে ওটা পড়াশোনা করতে পারছি। আমাদের এখন একই বিষয় 2টি পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি শেষ করতে হবে এবং এই সময় এসএসসি থেকেও এইচএসসিতে অনেক কম। সেই অনুযায়ী আমাদের প্রথম থেকেই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমাদের
প্রথমে আমরা জানলাম ব্যবসায়ের সংজ্ঞা এবং ব্যবসায়ের বৈশিষ্ট্য। তারপর আমাদের দ্বিতীয় পার্টটা এখানে বলা হয়েছে ব্যবসায় ক্রমোন্নতির স্তরসমূহ। তাহলে আমরা আজকে ক্রমোন্নতির স্তরসমূহ থেকে কিছু শিখব। সেটা হচ্ছে ক্রমোন্নতি। ক্রমোন্নতি বলতে কি বোঝায়? আজকে ব্যবসায় কি আজকে যে আধুনিক অবস্থায় এসেছে এটা কি প্রথম থেকে এই অবস্থায় ছিল? ছিল না। কিভাবে আজকের এই অবস্থানে এসেছে সেটাকেই বলা হচ্ছে ক্রমোন্নতির স্তরসমূহ। এই ক্রমোন্নতির স্তরসমূহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তিনটি ভাগ বলতে কি বোঝায়? একটা প্রাচীন ভাগ, আর একটা হলো মধ্যভাগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই যে ক্রমান্বয়ে তিনটি যুগ আমরা পার করে এলাম। এরপরে হচ্ছে আজকের আধুনিক ব্যবসায়িক জগৎকে পেয়েছি। তাহলে অবশ্যই সেটা কি একটা ক্রমবিকাশ, ক্রমোন্নতির একটা সময় ছিল। কিভাবে আমরা এই ধাপে আজকের ধাপে এলাম সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা কিভাবে প্রথমে প্রাচীন যুগ বলতে কি একদম যখন মানুষ পশু শিকার করে জীবনযাপন করতো সেটাকেই বলা হচ্ছে কি প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগে ব্যবসায়ের ক্রমোন্নতি প্রাচীন যুগ, হচ্ছে মধ্যযুগ, আর হচ্ছে আধুনিক যুগ। এই তিনটি যুগ আমাদের প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ পার করে এসে আমরা মধ্যযুগে পড়েছিলাম। মধ্যযুগ থেকে আমরা এসেছি আধুনিক যুগে। আর আধুনিক ব্যবসাটাই এখন আমরা বলতে পারি আমরা আধুনিক ব্যবসা পরিচালনা করছি। তাহলে প্রাচীন যুগে কি ছিল? প্রাচীন যুগে আমরা সকলেই জানতাম যে মানুষ কি করতো? পশু শিকার ও মৎস্য আহরণ করে ব্যবসায় প্রথমে জীবন নির্বাহ করত। দ্বিতীয়তে কি আসলো? কৃষিকাজ বলতে কি অনেকে দেখা যায় বন থেকে কিছু ফলমূল সংগ্রহ করে খেত, তারপর বীজটা ফেলে দিল, বীজ থেকে গাছ হওয়া শুরু করলো। তখন তারা দেখলো যে এইভাবে তো আমাদের কৃষিকাজ গাছ লাগালে যেহেতু ফল আসে সেহেতু এইভাবে আমরা কিছু কাজ করি, সেটার নাম করলো কি কৃষিকাজে যখন দেখলো যে আমার দ্বারা সম্পূর্ণ কাজ একাই সম্ভব হচ্ছে না, সব ফলমূল বা সব খাদ্য একাই উৎপাদন করা সম্ভব হচ্ছে না, তখন তারা শুরু করলো কি বিনিময় প্রথা বলতে কি আমি একটি পণ্য উৎপাদন করব, এর বিনিময়ে সেটা হচ্ছে অন্য আরেকজনের কাছ থেকে অন্য আরেকটি পণ্য সংগ্রহ করবো, এটাকে বলা হচ্ছে বিনিময়। তাহলে আমরা প্রাচীন যুগে করতে পেলাম কি পশু শিকার, এরপরে পেলাম কি কৃষিকাজ, এবং 3 নম্বরে পেলাম কি বিনিময় প্রথা। এই তিনটি ধাপ আমরা যখন পার করে এলাম তখন আমরা পড়ে গেলাম কি মধ্যযুগে। আচ্ছা, মধ্যযুগ বলতে কি বোঝাচ্ছে? মধ্যযুগের প্রথম কাজটি যেটা হলো সেটা হলো মধ্যযুগে এসে আমাদের অর্থের প্রচলন শুরু হলো। অর্থের প্রচলন বলতে কি বোঝায়? আমরা এক জায়গা থেকে আরেক যুগে অর্থের বলুন পণ্যের বিনিময় করতে গিয়ে যখন শুরু হলো যে পণ্যের বিনিময় থেকে কি একটি বড় অর্থের বিনিময় শুরু হলো কিভাবে? যে এক জায়গায় একটা নির্দিষ্ট একটি জায়গায় শুরু হলো ব্যবসায়ের মতো। তখন প্রথম তারা শুরু করলো ব্যবসায়, সেখানে কড়ি বা বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে তারা হচ্ছে ওই কড়িগুলো দিয়ে পণ্য লাগিয়ে কড়ির মাধ্যমে পণ্য কেনাবেচা শুরু করলো। সেখানেই শুরু হলো আমাদের অর্থের প্রচলন, আর অর্থের প্রচলনের মাধ্যমে শুরু হলো মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগের পরে শুরু হলো বাজার ও শহর উন্নয়ন। যখন অর্থের প্রচলন শুরু হলো এরপরে শুরু হলো কি বাজার ও শহর উন্নয়ন। বাজারের যখন আমরা এখানে প্রথমটা হলো কি
অর্থের প্রচলন, অর্থের প্রচলনের মাধ্যমে আমাদের শুরু হলো বাজার। এই বাজারের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান যেখানে বসে আমরা অর্থের বিনিময়ে পণ্য কেনা বেচা করতে পারবো, সেটাকে বলা হচ্ছে বাজার। আচ্ছা, তারপরে ব্যবসায় সংগঠনের উদ্ভব। এখানে শুরু হলো ব্যবসায় সংগঠন, ব্যবসায় সংগঠন উদ্ভব। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমাদের উপনিবেশ সৃষ্টি। উপনিবেশ মানে এর মাধ্যমে, বাজারের মাধ্যমে আমাদের উপনিবেশ সৃষ্টি হলো। তাহলে মধ্যযুগে আমাদের প্রথমেই অর্থের প্রচলন হলো, বাজার সৃষ্টি হলো, ব্যবসায় সংগঠনের উদ্ভব হলো এবং উপনিবেশের সৃষ্টি হলো। এখন তোমাদের জন্য বহু নির্বাচনী অভিজ্ঞতায় থাকতে পারে যে অর্থের প্রচলন কোন যুগে শুরু হয়েছিল। তখন অবশ্যই তোমরা যদি জানো যে মধ্যযুগ, তাহলে তুমি এখানে টিক চিহ্নটা সঠিকভাবে দিতে পারবে যে মধ্যযুগে অর্থের প্রচলন হয়েছিল। বাজার উদ্ভব হয়েছিল, ব্যবসায় সংগঠনের উদ্ভব হয়েছিল। এগুলো হচ্ছে কোন যুগে হয়েছে? মধ্যযুগে। এখন আমরা জানবো আধুনিক যুগ। আমরা বর্তমানে আধুনিক যুগে এসেছি। সে আধুনিক যুগে আসতেও কিন্তু আমাদের অনেক কিছু পার করে আসতে হয়েছে। এর মধ্যে ছিল সর্বপ্রথম শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে কি বোঝাচ্ছে? শিল্প বিপ্লব 1750 থেকে 1850 সালে মধ্যে সংঘটিত হয়েছিল। এই শিল্প বিপ্লব থেকে শুরু হয়েছিল আমাদের প্রথম এই আধুনিক যুগের পর্যায়। আচ্ছা, এই শিল্প যুগে আমাদের যেই পর্যায়টি পার করে এসেছে, আধুনিক যুগের পর্যায়টি আমরা আসছি শিল্প বিপ্লব থেকেই সেটা শুরু হয়েছে। এরপর শুরু হলো প্রযুক্তির উন্নয়ন। প্রযুক্তির উন্নয়ন বলতে আমরা কি বুঝছি? এই যে নতুন নতুন যন্ত্রপাতি, তারপর নতুন অনেক মেশিন, এই সবকিছু কিন্তু প্রযুক্তির মধ্যে পড়ে। আজ আমরা সহজেই একটা জিনিস উৎপাদন করতে পারি, যেখানে সময় কম লাগে, খরচ কম হয়। কিন্তু কিছুদিন আগেও দেখা যাচ্ছে এই প্রযুক্তি যখন উন্নয়ন হয়নি, তখন আমাদের কি হতো? অনেক সময় লাগতো একটা পণ্য উৎপাদন করতে। কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা খুব সহজেই সবকিছু হাতের নাগালে এখন পাচ্ছি। বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়ন। আর বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়ন হলো যুগে, আধুনিক যুগে বাজারজাতকরণ ব্যবস্থার তাহলে আমরা বললাম ব্যবসায়ে ক্রমোন্নতির স্তর সমূহ। প্রথমে হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে আমরা বললাম কি? পশু শিকার, কৃষিকাজ, বিনিময় প্রথা। মধ্যযুগে বললাম অর্থের প্রচলন, বাজার উদ্ভব, ব্যবসায় সংগঠন উদ্ভব, উপনিবেশ সৃষ্টি। এবং আধুনিক যুগ আমরা বর্তমানে যেটা আছি সেটা শিল্প বিপ্লব দিয়ে আমাদের শুরু। এবং সেখানে আমরা এরপরে প্রযুক্তির উন্নয়ন সংঘটিত হলো এবং বাজারজাতকরণ ব্যবস্থার। বাজারজাতকরণ বলতে কি বোঝায়? পণ্য উৎপাদন থেকে ভোক্তা, চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় সকল কাজকেই আমরা বাজারজাতকরণ বলে থাকি। এই বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়ন সম্ভব হলো কিভাবে? এই আধুনিক যুগে। তাহলে আমার যদি কোনো প্রশ্ন আসে যে শিল্প বিপ্লব কোন যুগে সংঘটিত হয়েছিল, তাহলে আমি কি পারবো না? পারবো অবশ্যই, যে আধুনিক যুগ। তাহলে আমি এখান থেকে কিছু উদ্দীপক ভিত্তিক তথ্য পেলাম এবং পেলাম কি? বহু নির্বাচনী ভিত্তিক তথ্য সংগ্রহ করতে পেলাম। অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে? নিয়মিত ক্লাসে মনোযোগী হতে হবে এবং ক্লাসটা উপভোগ করার মতো চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য এতটুকুই। তোমরা যখন আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, প্রথম দিনে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা একটা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে একটা বড় পরিসরে এসেছো। এখানে অবশ্যই একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার আছে। তোমাদের ধৈর্য নিয়ে সামনে